তব জয় গাথা। এই লালচাঁদ সিংহ ভাগ্য অন্বেষণে বীরভূমে এসেছিলেন। বিভিন্ন জায়গাতে কোথাও গিয়ে মুদ্রিত রূপেও আপনি এই সময়কালটা আপনি কেউ বলেছে একটা মানে 1760, কেউ 1770 এই পিরিয়ডটাতে বলেছে, কিন্তু সত্যি কথা বলতে এটার কোনো প্রামাণ্য নথি নেই। বাংলা সাহিত্যের প্রথম যুগের বিখ্যাত মানে নাট্যকার, মানে মূলত নাট্যকার হিসেবে ওনার খ্যাতি। কারণ ইউরোপের নাটক, তখন তো আমাদের দেশে নাটক হতো না, যাত্রা হতো, পালাগান হতো, এইসব হতো, কিন্তু ইউরোপের নাটক আমাদের দেশে ইউরোপ স্টাইলে যে নাটক উনি প্রবর্তন করেন। তার বিখ্যাত সব নাটক আছে, চন্দ্রগুপ্ত, মেবার পতন, এ সমস্ত নাটক আছে, আমরা শুনেছি বা জানি, ওই যেটুকু আমি জানি আর কি। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, হ্যাঁ, যেখানে মানে মানে সেলুকাস হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি, তাকে আলেকজান্ডার বলছেন যে সত্য সেলুকাস বিচিত্র এই দেশ, এই যে এখানে ঋতুর পরিবর্তন হয়, সকাল হয়, সন্ধ্যা হয় সুন্দরভাবে। তো উনি ওখানে বলেছেন, এই ডায়লগটুকু মানে বলতে গেলে মনে আছে। জানি না, আমি এটাকে ভাগ্যচক্র হিসাবে দেখি। এই যে আমাদের রায়পুরে আমরা যে বসে আছি, এই রায়পুরের ইতিহাস বা এইটাকে নিয়ে জানার আগে এর পারিপার্শ্বিক ইতিহাস কিছুটা জেনে নেওয়া ভালো। মনে আছে, ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। তোমারও অসীমে প্রাণ মনলয়ে, যত দূরে আমি যাই। পশ্চিমবাংলার এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, আমার মনে হয় কোচবিহার জেলা ছাড়া এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমরা যেখানে কবি লড়াই করিনি। এবং ওই কবি লড়াই আমাকে অদ্ভুত একটা, সকলে মিলে এখনো বলে ও কি দারুণ গান গাইতো, কিন্তু আমি গান গাইতে জানি না, এখনো জানি না। তো এই গ্রামের মানে বলতে গেলে যে জমিদার বংশ, সেই জমিদার বংশের উত্তরাধিকারী এত বছর ধরে আপনারা আছে, আপনারা শিক্ষিত মানুষ এবং আপনারা সচেতন, বোঝা যাচ্ছে বিভিন্ন বিষয়ে আপনারা সচেতন। এখন কথা হচ্ছে কি, এমন কিছু জনশ্রুতি আছে কি, যে জনশ্রুতি কিন্তু ঐতিহাসিক ভিত্তি থাকে, যে কেন এই গ্রাম নষ্ট হয়ে গেল বা কেন এই গ্রাম উন্নতি করেছিল, এবং ইংরেজ আমলে কেমন ছিল, প্রাক ইংরেজ আমলে কেমন ছিল। যেমন 1747-এর আগে তো ইংরেজরা আসেনি না, তখন ছিল মুঘলরা ছিল, তাদের রাজারা, বর্ধমান রাজা ছিল, এই ছিল। সে সম্পর্কে আপনাদের কিছু জানা আছে কি, মানে সামান্য কিছু আলোকপাত করতে পারবেন? হ্যাঁ, মোটা মোটা বড় কথা নয়, শক্তিশালী, এত বড় একে কনস্ট্রাকশনকে এইভাবে ধরে রে 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 না রে রে রে। সব নদীর মা হচ্ছে গঙ্গা। ওরে গঙ্গা নদী, তুই যে রূপের রানী, তোর রূপ দেখে মোর মন মরে না, জুড়ায় না পরানি। ওরে গঙ্গা নদী। নাট মন্দিরটা কিন্তু বেশ আছে,
বেশ, ছিল। এইখানে মানে যাত্রা থিয়েটার হয়, ওরাই হতো থাকে, দেখাশোনা করে সব। হ্যাঁ, অনেক কিছু তো এখানে হতো। হতো তো হতো না অনুষ্ঠান, হ্যাঁ এখানে হতো, যাত্রা theatre। ওদিকেও হতো, বড় বড় জায়গাগুলোতে সব। গান হতো ওই ভিতরে মন্দিরের হতো, বিশাল মন্দিরের ভিতরে তো জায়গা। হুম, হুম, হুম। মন্দিরের এই যে ভিতরে তো- লোহার যে না, এই যে লোহার আরে বিগত কয়েক বছর আগে সেবা হতো। সেটা- সেবা হতো। সেটা সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়কে রাখছে, এটা হচ্ছে। আচ্ছা সমীরণ, এইটা কি বাজ পড়া আটকাবার জন্য? এই যে মাথা হ্যাঁ বিরাট লক গেট আছে, একদম প্রচুর লক গেট আছে। ওই বাঁকুড়া ওপারটা, এপারটা তো বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান, এখন ওপারটা হচ্ছে বাঁকুড়া। তো সেই যে দামোদরের যে ক্যাচমেন্ট এরিয়ায় বলো বা এই যে চাষ এটা সেটা, এটা কিন্তু গঙ্গার যে সভ্যতা, তার আগের সভ্যতা, আর তার আগের সভ্যতা। এবং সেই জন্যই দেখা গেছে যে বাঁকুড়া, বর্ধমান এসব জায়গায় এইরকম পুরনো দেবদেউলি বলো, তার স্মৃতিচিহ্ন থেকে গেছে। রাজাদের বাস ছিল, তারা খরচাবাজি করে জমিদাররা এসব করতো। এখন কিন্তু গঙ্গার অববাহিকাটা হচ্ছে মানে নতুনতর, মানে আধুনিক। আর দামোদর বা সরস্বতী আমরা আমাদের এতে বিভিন্ন এতে দেখতে পাই, মনসা মঙ্গল, তোমার মঙ্গল কাব্যে দেখা যাচ্ছে যে সরস্বতী নদী দিয়ে ব্যবসা বাণিজ্য করতে গেছে। চাঁদ সদাগর, ধনপতি সদাগর, তার মানে সরস্বতী নদী পুরো। শব্দ, মঞ্চ ও পথ, এই তিনের সমন্বয়ে তিনি খুঁজে চলেছেন জীবনের গভীরতম সৌন্দর্য। কবিতা তার কাছে শুধু ছন্দের বিন্যাস নয়, এটি মানুষের হৃদয়ের ভাষা। সমাজ, মানবতা, ভালোবাসা, ইতিহাস ও বাংলার লোক ঐতিহ্য সবই তার সৃষ্টিতে অনুরণিত হয়। একজন কবিয়ার হিসাবে তিনি বিশ্বাস করেন, শব্দের শক্তিকে মানুষকে ভাবায়, জাগায় এবং এক সূত্রে বাঁধে। মানুষের জীবনে কেবল সময়ের হিসাব নয়, তার প্রকৃত পরিচয় লুকিয়ে থাকে তার সৃষ্টি, স্বপ্ন এবং কর্মে। এমনই এক সৃজনমুখর ব্যক্তিত্ব হলেন এই ব্যক্তি। তিনি একাধারে কবিয়াল, নাট্যকার এবং ভ্রমণ প্রেমী। मन चाहे उतार ले और बाजार में बिक दे, बस दुनिया का असली हिम्मत तेरा मिट्टी में, भिखारी से राजा। ভ্রমণ তার কাছে গন্তব্যে পৌঁছানোর একটি নাম নয়, এটি শেখার এক অন্তহীন যাত্রা। প্রতিটি মানুষ, স্থান, প্রতিটি ঐতিহাসিক নিদর্শন এবং মানুষের গল্প তার সৃষ্টিশীলতাকে নতুন আলোয় আলোকিত করে। প্রকৃতির সৌন্দর্য, বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির বৈচিত্র্য তার লেখনী ও নাট্য সৃষ্টিতে আরও সমৃদ্ধ করে। নাট্যকর্মী হিসাবে সৌমেন মুখোপাধ্যায় মানুষের জীবনের নানা অনুভূতিকে মঞ্চে রূপ দেন। তার কাছে নাটক কেবল বিনোদন নয়, এটি সমাজের প্রতিচ্ছবি। মানুষের সংগ্রাম, সম্পর্ক, মূল্যবোধ এবং সময়ের বাস্তবতা তার নাট্যচিন্তায় জীবন্ত হয়ে ওঠে। নমস্কার, আমি এক্সপ্লোরার হাউস থেকে হাবিলাল বলছি। আজকে এমন এক ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি একাধারে কবিয়াল, নাট্যকর্মী এবং ভ্রমণ পিপাসু। আমাদের বহু সুযোগ হয়েছে, আমরা একসঙ্গে অনেক জায়গায় ভ্রমণ করেছি এবং উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। যে উনি হচ্ছেন ভারতীয় গণনাট্য সংঘের একজন দীর্ঘদিনের কর্মী বলা যায়, আমাদের প্রিয় ভুলোদা। ভুলোদা, তোমাকে
এখানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। হ্যাঁ। কেমন আছো আপনি? নমস্কার আপনাদের সকলকে। আমার নাম সৌমেন মুখার্জি, তবে সকলের কাছে আমি ভুলদা হিসেবেই পরিচিত। এনারা হলেন ভুলদার পিতা ও মাতা শ্রীযুক্ত বরেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায় এবং শ্রীমতী উমা মুখোপাধ্যায়। ইনি দুলালদা অর্থাৎ ভুলদার বড়দা হন, ভালো নাম প্রদ্যুৎ কুমার মুখোপাধ্যায়। আমি ভুলদার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি ধৈর্য ও ভালোবাসার সঙ্গে আমার সমস্ত ভয়েস ওভারের দুর্বলতা সংশোধন করে দিয়েছিলেন এবং শিখিয়েছিলেন, সবসময় আমাকে উৎসাহ দিয়েছিলেন। এই প্রবীণ বয়সেও তিনি হাতে লাঠি নিয়ে আমার সঙ্গে বহু দুর্গম পথে হেঁটেছেন, পাশে থেকেছেন। তার এই নিঃস্বার্থ সাহায্য ও স্নেহ ছাড়া আমি আজকের এই এক্সপ্লোরার হাউসের হাবুডাল হয়ে উঠতে পারতাম না। ভুলদা, তোমাকে শ্রদ্ধা জানাই। গানে, গল্পে, আড্ডায় চলুন শুরু করি সেই বিগত দিনের স্মৃতিগুলো। স্কুল জীবন অন্য 5টা ছেলের মতোই জীবন। আমি চাতরা ফ্রি প্রাইমারি স্কুলে পড়তাম। ওই যে মৈত্রী পরিষদ আছে ওইখানে স্কুলটা চৌধুরী পাড়ার কাছে, তখন একটা স্কুল ছিল না, ফ্রি প্রাইমারি স্কুল, ওখানে পড়তাম। ওখান থেকে পাস করে নন্দলালে ক্লাস 5-এ ভর্তি হলাম। অত্যন্ত অর্ডিনারি ছেলে, মানে ধরো ওই মানে বৃত্তি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছিল, কিন্তু তারপরে ওই 50, 45, 46 এরকম নম্বর পেতুম। নন্দলাল স্কুলে পড়তাম ওই রকম করে। তারপরে যার জন্যে, তবে সায়েন্স পেতাম, কিন্তু বাবার সেরকম সামর্থ্য ছিল না বলে, না সামর্থ্য ছিল না, কারণ তখন একটা ধারণা ছিল কি সায়েন্স পড়লে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, এটা একটা আমাদের ধারণা ছিল। সেই জন্য আমাকে বাবা বললো না, তখন আমার মামা বললো যে না, বিকম পাস করলে, কমার্স পড়লে ব্যাংকে চাকরি পেয়ে যাবে। তখন তো গরিবের ছেলে চাকরি তো একটা পেতেই হবে, কমার্সের একটা আলাদা, তখন ধারণা ছিল যে কমার্স পড়লে বোধহয় ব্যাংকে চাকরি পাওয়া যায়। আর আমি তো ক্লাস 8 থেকে কাগজ বিক্রি করতাম, মানে কাগজ বিলি করতাম। তখন বিলি করতাম ওই 12 টাকা বেতনে, সাইকেলে করে ভোরবেলা গিয়ে শ্যামপুর স্টেশন থেকে কাগজ নিয়ে বাড়ি বাড়ি দিতাম। ক্লাস 8 থেকে তখন সাইকেল নিচে চালাতাম, উপরে সাইকেল চালাবার বয়স হয়। কাগজ দিয়ে তো ওখানে 12 টাকা বেতন ছিল। তারপরে দীনেন চৌধুরী স্যারের কাছে ইংরেজি পড়তাম, ওনার বেতনটা আবার ওই কাগজ, যে ভদ্রলোক মালিক গোপাল দা, খুব ভালো মানুষ, আমাদের ভালোবাসতো, গোপাল দা ওই মাইনেটাও দিয়ে দিত। তো ওরকম করে হায়ার সেকেন্ডারি পাস করলাম, মানে ওই সেকেন্ড ডিভিশন, যাই হোক কমার্সে সেকেন্ড ডিভিশনে পাস করলাম। তখন আমাদের ব্যারাকপুর কলেজে ভর্তি হলাম, ব্যারাকপুর কলেজে কমার্স পড়তাম, কমার্স পড়ছি, বিকম, তবে অনার্স পেয়ে গিয়েছিলাম। অনার্স পেয়েছিলাম তো কোন সাবজেক্টের উপর পেয়েছিলে? ওই তখন অ্যাকাউন্টেন্সি অনার্স বলতো, আসলে অ্যাকাউন্টেন্সি, বিজনেস অর্গানাইজেশন আর কমার্শিয়াল ল, এই ছিল স্পেশাল পেপার তখন ছিল। আচ্ছা, তোমার 71 সালে আমি পরীক্ষা দিয়েছি, 71 সাল, এবং 71 সালে গণটোকাটুকি হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, আমিও একটু টোকাটুকি করছিলাম, অস্বীকার করলে হবে না, এবং আমার বন্ধু বান্ধবরা সবাই করছে, তো একটু দেখে নেবে তখন, ওটা কোনো বড় ব্যাপার নয়। তা আমরা কলেজে ভর্তি হলাম গিয়ে ব্যারাকপুর কলেজ। এই যে এডুকেশন লাইফ মানে বলার মতো নয়। তার মানে 73 থেকে তুমি গ্র্যাজুয়েশন করেছো কমপ্লিট? আমি 70 না, আমার গ্র্যাজুয়েশন ইয়ে ছিল, মানে 71 অনার্স তো 3 বছর, কিন্তু আলটিমেটলি পরীক্ষা দিতে দিতে এমন হলো যে আমি গিয়ে 75 সালের মানে বিকম পাস করেছি, সেটা তোমার হচ্ছে গিয়ে 75 সালে গিয়ে আবার ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, এমকমে ভর্তি হলাম। তার আগে, তার মাঝখানে আবার আমি বড়বাজারে একটা রঙের দোকানে খাতা লেখার কাজ করতাম। সোনাপটিতে একটা রঙের দোকানে JR&Co কোম্পানি। তো মালিককে বললাম যে আমি এরকম নাইট কলেজে পড়বো, আপনি একটু লিখে দিন যে কাজ করে বলে নাইট কলেজে পড়তে দেবে, তখনকার সিস্টেম ছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তোমাকে লিখে দেবো না, নাইট কলেজ ভালো নয়, তুমি ভালো ছেলে, সব ছেলেরা মদ গাঁজা বিড়ি সিগারেট খায়, তুমি ডে কলেজে পড়ো। তা আমি ডে কলেজে পড়ি, তো 125 টাকা আমি তখন মাইনে পাই, তাহলে আমি তো তাহলে আয়টা কি হবে, এটা বললাম। তখন জামিদা বলে তুমি কাজ করো, তুমি আমার ছেলেকে পড়াও। ওনার ছেলে বসে এত
পড়াশুনো করে না, বললে ওরা ছেলেকে পড়াও, একই মাইনে দেবো। একেবারে। তো 125 টাকা বেতনে খুবই মানুষটা ভালো ছিলেন, জামিনীদা বৌদি, তা আমাদের বাড়ি পড়াতে যেতাম, ছেলেটাকে পড়াতাম, 125 টাকায় মাইনে পেতাম, রিসলে গিয়ে পড়াতাম, সকালে গিয়ে টিউশনি করে আসতাম, আবার মাঝে মাঝে দুবেলাও যেতাম, আবার সন্ধ্যেবেলা ইউনিভার্সিটি থেকে ফেরার সময় গিয়ে ইউনিভার্সিটিতে যে পড়েছি এই দাবিটা আমি কোনোদিন করতে পারবো না, চরম মিথ্যে কথা বলা হবে, ওই কোনো রকমে আর কি আমি শিওর যে আমি এমকম পাস করতে পারবো না, যেভাবে পরীক্ষা দিয়েছি। কিন্তু এখন ভগবান মানি না, আবার হয়তো ভগবান আছে, সেই জন্য আমার মতো মানে বাজে ছেলেকে এমকম পাস করিয়ে দিয়েছি। এমকম পাসটা করলাম ঠিক স্কুলে পড়ানোর টাইমে। আচ্ছা, স্কুলে আমি শুনেছিলাম যে তুমি নন্দলাল স্কুলে মাস্টার হিসেবে জয়েন করেছো। মানে আমার দুর্ভাগ্য যে ওই সময় আমি আমার স্কুল ছেড়ে বেরিয়ে এসেছি। 78 থেকে 79 এপ্রিল পর্যন্ত আমি চাকরি করেছি নন্দলাল স্কুলে। তুমি 79 সালের গোড়ার দিকে এমকম এর রেজাল্ট বেরোলো। তো রেজাল্ট বেরোলো মানে কি, আমি তো জানি শিওর ফেল, কোনো ভগবানে আমাকে বাঁচাতে পারবে না, মরবই যাবে। সেই বুক দূর করছে, গিয়ে আমি দেখলাম যে না, আমার নাম আছে। মানে আমি অনেকে বলে এমকম পাস টাস, আমি দাবি করবো না, আমি বলি, সকলকেই বলি যে আমি এমকম ফেল করিনি, পাস করেছি বলছি না তো, আমি বলছি ফেল করিনি। ওটা এমকম পাস বলে না, কারণ এমকম পাস যদি হয়, সত্যি যদি কেউ এমকম পাস হয়, বড় ব্যাপার। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন, আমার মতো ছেলেও পাস করে গেছে, সুতরাং আমি এমকম পাস, তুমি যে বলেন মেবি ঠিক। তো এমকম পাস করার পর ওই সময় স্কুল তো শেষ হয়ে গেল, স্কুলের চাকরিটা তো ডেপুটেশন 10 মাস স্কুলের চাকরি চলে গেল, তখন মাঝখানে কিছুদিন টিউশনই করতাম, তারপরে একটা প্রাইমারি টিচারের চাকরি পেলাম। এটা কিন্তু সরকারি মাস চাকরি। সেটা কোথায়? সেটা হচ্ছে শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির অন্তর্গত সুকান্ত প্রাইমারি বিদ্যালয়, যেটা হচ্ছে কাঠগোলা আছে না, কাঠগোলার কাছে। আচ্ছা, বলতে গেলে আমাদের স্বরাজ মুখার্জি যে বাড়ি, ওনার বাড়ির পেছন দিক একটা স্কুল ছিল, আমি জানি না এখন স্কুলটা বোধহয় উঠে গেছে। আচ্ছা, ওটা কবি সুকান্ত প্রাইমারি স্কুল। আমরা মাস্টারি পেলাম চারজনই ওই জয়েন করলাম। আমি হেড টিচার হিসেবে জয়েন করলাম। আচ্ছা, বাহ, ভেরি গুড। তো হেড, কারণ সবাই নতুন, তো আমাকে দেখে মনে হচ্ছে এই হেড টিচার হতে পারে, কেন মনে হচ্ছে আমি বলতে পারবো না। তারাও বললো না না, তুমি হেড টিচার। আমি হেড টিচার হয়ে গেলাম, ওই 50 টাকা বোধহয় বেশি মাইনে পেতাম ইত্যাদি। তো ওইখানে মাস্টারি করতে করতে আচ্ছা চারদিকে চাকরির পরীক্ষা দিতে ব্যাংকেও একটু টুকটাক হচ্ছে, এগোচ্ছে, ওটা পেছচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পরীক্ষা দিচ্ছি। আমরা চারদিকে পরীক্ষা দিতাম, এবং সত্যি কথা বলতে পরীক্ষাতেও আমরা অসল উপায় অবলম্বন করতাম। প্রাইমারি চাকরি পেয়ে গেছি, ঠিক করতে 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 এয়ারলাইন্সে লেগে গেল, ওইটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে জয়েন করলে আর কি। হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারলাইন্সে জয়েন করলাম তারপরে। আচ্ছা ভুলোদা, আমরা তো তোমার স্কুল জীবন, কলেজ জীবন নিয়ে সবই জানলাম, তুমি তাহলে নাটকটা কবে করতে, সেটা একটুখানি আলোকপাত করো আমাদের। আরে ওইটা তো কি বলবো, মিস করে গেছি। নাটকটা তো ওই স্কুল জীবনের আগে থেকেই, মানে বলতে গেলে যখন মানে 2-3-তে পড়ি, তখনই ওই ব্রহ্মাতলা, শেতলাতলা এইসব জায়গায় যাত্রা হতো না, ওই যাত্রা দেখে এসে প্রদীপ, আমি, বাপি, আমার সব বন্ধু বান্ধব ছিল, বিশে বলে একজন ছিল, স্বপন সাধুকা ছিল, এই রতনের দাদা, আমরা এসেই অমনি তবে রে পা অসণ্ড এখনই করিব তোর মস্তক ছেদন করে, আমরা ওই খেজুর গাছের তরোয়াল বানিয়ে নিয়ে আর এই পাটের গোপ দাড়ি লাগিয়ে আমরা ওই যাত্রা থিয়েটার করতাম। এরপর তো তুমি মানে ইন্ডিয়ান এয়ারলাইন্স জয়েন করো, বা সেখানে তো তোমার সঙ্গে আমার আবার আরো মানে ঘনিষ্ঠতা হয়, আমরা একসঙ্গে অনেক জায়গায় বেড়াতেও গেছি। যাই হোক, এই নাটকের তোমার মানে শুরুর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা। শুরুর ব্যাপারটা তখন ওই আমরা পাড়াতে নাটক করতে লাগলাম, তারপরে একটু বড় হলাম, তো সুশান্ত পাল, সুশান্ত আমাদের ডাইরেক্টর, নাটক করালো। তখন সেই বিদ্যাসাগর নাটক করেছি, তারপরে কৃপণের ধন বোজেন্দ্রনাথ দে, তারপরে বোজেন্দ্রের নাটক হচ্ছে, আর ওনার ছেলের নাটক হচ্ছে কার দোষ, এসব তখনকার খুব ড্রামাটিক ব্যাপার, মানে সেন্টিমেন্টাল সব নাটক হতো। আমরা ওইসব নাটকে পাড়াতে বছরে 1-2 করতে যেতাম, আবার বাইরেও করতে গেছি। হ্যাঁ, অনুপ গুপ্ত ছিল, অনুপ গুপ্তের সঙ্গেও নাটক করেছি, ওদের দলে আমরা কজন সেখানে নাটক করেছি। মানে নাটকটা
ওটাকে মানে নাটক করা বা কালচারাল কম্পিটিশন করা বা এইসব আয়োজন করা, এগুলো আলাদা করে বলার কোনো বিষয় নয়। এটা এমন জীবনের সঙ্গে এমন ভাবে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে মাঝে মাঝে মনে হয় ওটাই আমার জীবন, কারণ মনে হয় যে ওটা করার জন্যই চাকরি করছি, ওটাকে রেখেই যা কিছু করছি, যার জন্য আমি কোনোদিন বাইরে চাকরি করতে যাব বা কিছু করতে যাবো। কিন্তু আবার এটাও ঘটনা যে নাটকটা সিরিয়াসলি যে কোনো একাডেমিতে গিয়ে শেখা সেটাও করিনি, কিন্তু ক্যাজুয়ালি এই কাজটার সঙ্গে চিরকাল জড়িত থাকার একটা অদ্ভুত ধরনের নেশা, যার জন্য এমকম পরীক্ষার আগের দিনও আমি গেছি নাটক করতে এতে বারুইপুরে। তাহলে তুমি মানে ভারতীয় গণনাট্যের সঙ্গে কবে যুক্ত হলে? ভারতীয় গণনাট্যের সঙ্গে গেলাম আমি 1975 সালে। আচ্ছা। তার আগে পাড়ায় এরকম থিয়েটার করে বেড়াতাম, আর যারা ডেকে নিয়ে যেত কোথাও পাঠ করতে করতাম। তারপরে 1975 সালে আমাকে একজন পরামর্শ দিলেন যে তুমি গণনাট্য সঙ্গে শাখা তৈরি হয়েছে শ্রীরামপুরে, তুমি গণনাট্য সঙ্গে যোগদান করো। তখন আমি গেলাম, সেখানে দেখলাম হিরণময় ঘোষাল, গীতাদি, আমাদের প্রদীপ চক্রবর্তী ছিল, মধুসূদন পাল, নিমাই গড়াই, এরা সব, রিনা, তারপরে চুয়া, এইসব মেয়েরা সব ছিল। তাই ওইখানে গিয়ে আমি নাটকের দলে ছোটখাটো একটা পার্ট দিল, ওই করতে শুরু করলাম গণনাট্য 1975 সালের এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে এরকম করতে শুরু করলাম এই নাটক। তখন গণনাট্যে ঢুকে গেলাম, সেই যে গণনাট্যে ঢুকেছি 75 সালে, এখনো চলছে সেই গণনাট্য সংঘের কাজ। প্রথম দিকে আমি কবির লড়াই করতাম। কবির লড়াইতে আমাকে একটা মানে নাম হয়ে গেল। মানে আমি তো গান গাইতে জানি না, কিন্তু হিরণময় ঘোষাল বড় গাইয়ে, তো সে কবি হতো, তার এগেনেস্টে, আমরা এগেনেস্টে কথাটাই বলতাম, তার এগেনেস্টে আমি কবির লড়াই করতাম। এবং হিরণময় ঘোষালের সঙ্গে আমি পাল্লা দেবো কি করে, কারণ সে তো বড় গাইয়ে। তখন আমি ওই নাটক, গানের মধ্যে নাটক মিশিয়ে দিয়ে, খানিকটা গান নাটক মেশানো, আমি তো যে কবি করতাম বিরোধী কবি, গান নাটক মিশিয়ে দিয়ে আমি ওই মানে হিরণময় ঘোষালকে মানে কাট করে দিতাম প্রায়। এবং এখনো অনেকে বলে আমার কবির গানটা তারা মনে রেখেছে। তোমার কলেজ জীবনের সমস্ত কিছু জানলাম, তারপর তোমার ইন্ডিয়ান এয়ারলাইন্সের চাকরি হলো এবং পরবর্তীতে বৌদির সঙ্গে পরিণয়, এবং তারপর কিছু কথা তুমি মানে বৌদির একটু পরিচয়টা করিয়ে দাও, দিয়ে তোমাদের দু চার কথা যদি একটু আমাদের শোনাও ভালো হয়। হ্যাঁ, আমি মানে যখন বিভিন্নভাবে আমি তপতিকে দেখেছি অনেক, মানে আমাদের অনুষ্ঠান বা যে সমস্ত কর্মসূচি হতো সেখানে গিয়ে তপতিকে আমি দেখেছি, তপতিকে আমি চিনতাম, মানে পার্সোনালি বহুকাল চিনতাম। তারপরে বদ্যিবাটিতে আমাদের একটা নাটকের দল ছিল, সেখানে তপতি অভিনয় করতে এলো, সেইখানকার সূত্রে তারপরে আরও আলাপটা পরিচয়টা হলো। আর তারপরে হিরণময় ঘোষাল, তপতি দিদির সঙ্গে হিরণময় ঘোষালের বিয়ে হয়েছিল। ন্যাচারালি আমি প্রপোজাল দিই আর কি হিরণময় ঘোষালের মারফত, যে তপতির সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে ক্ষতি কি আছে, আমরা তো পরস্পর পরিচিত। তো তখন কথাবার্তা হয়, খানিকটা নেগোসিয়েশনের মতোই হয়, দুজনের মধ্যে আলাপ আলোচনা করে তারপর আমাদের বিয়ে হয়। ইয়ে থেকে ভালো তুমি একটুখানি কিছু আমাদের একটু শোনাও না, ভালো লাগে আমাদের। কবি গানের অংশ একটুখানি, মানে কবি গানের যে প্রথমটা, হ্যাঁ একদম প্রথম আমি যেটা গাইতাম, এক পঙ্গতেই বা দুই দেখাচ্ছে যে আমি কবি লড়তে এসেছি, তো আমরা বলতে পারি কি আমার এগেনেস্টে যে লড়বে সে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তখন আমাদের সঙ্গী সাথীরা বলতো সে বোধহয় তোমার নাম শুনে পাইলে গেছে। তো আমি তখন তো কবি গান শুরু করলাম, তখনও পর্যন্ত কিন্তু হিরণময় ঘোষাল স্টেজে আসেনি, সে তো বসে আছে অডিয়েন্সে, সে অডিয়েন্স থেকে আসবে এটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু লোকে সেই আন্ডারস্ট্যান্ডিং জানতো না, ওটা তো একটা ড্রামা টাইপের। তো আমি প্রথম গান গাইলাম যে ওই আমি প্রথমে বন্দনা করি, ওই আমি প্রথমে বন্দনা করি শ্রী গুরু চরণ, আর তারপরে বন্দনা করি যতকে রসিকি জন, দোয়ার গাইছে যতকে রসিকি জন, তারপরে প্রণাম করি তাদের চরণ তলে।
ওই ইংরেজের তারায় জ্বালা স্বাধীন করলো দেশে, এরকম একটা লাইন ছিল এই তাদের, এইরকম সুন্দর সুন্দর। এইরকম করতো। এই সময় হিরণময় ঘোষাল স্টেজে উঠে আসতো, সে আমার বিরুদ্ধে লড়বে, তাই নিয়ে সবাই ঠাট্টা আর কি, সবাই বলছে ও নাকি গানই জানে না। এই করে কবির লড়াই শুরু হলো। শেষকালে কবির লড়াই কোনো পর্বে না পেরে উঠে আমি স্টেজ থেকে লাফ দিয়ে নেবে পালিয়ে যেত, ছুটে পালিয়ে যেত, মানে ওখানে পরাজিত হতো। তো যাই হোক, মানে ইচ্ছাকৃতি ওটা ড্রামা, উইদিন দ্য ড্রামা, আচ্ছা, উইদিন দ্য কবির লড়াই স্ক্রিপ্ট আর কি। তো এবং এই কবির লড়াই এতটাই হয়েছিল 77 সাল থেকে প্রায় 84-85 সাল পর্যন্ত চলেছিল। সারা পশ্চিমবাংলার এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, আমার মনে হয় কোচবিহার জেলা ছাড়া এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যে আমরা যেখানে কবির লড়াই করিনি। এবং ওই কবির লড়াই আমাকে অদ্ভুত একটা, সকলে মিলে এখনো বলে ও কি দারুণ গান গাইতো, কিন্তু আমি গান গাইতে জানি না, এখনো জানি না। একটু বৌদির পরিচয়টাও একটু যদি তুমি করিয়ে দাও। বৌদির পরিচয়টা বৌদি দিলেই ভালো হয়। বৌদি আমি যা দেখেছি যে বৌদি ছোটবেলা থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে একটু রাজনীতির সঙ্গেও যুক্ত ছিল। রাজনীতি মানে ছাত্র আন্দোলন মূলত, বা মহিলাদের এসব, তার সঙ্গে যুক্ত ছিল। বাকি বিয়ের পরে এতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তো, সেখান থেকে MA পাস করে। এই হলো ব্যাপার। তারপরে বাকিটা তপতি বললে ভালো হয়। হ্যাঁ, আমি গণনাট্যের সঙ্গে যে যুক্ত হলাম, সম্ভবত দীনেন ভট্টাচার্য যেদিনকে মারা গিয়েছিলেন সেদিন, সেইখানে বৈদ্যবাটি গেটের কাছেই আমার হিরণময় ঘোষালের সঙ্গে আলাপ। দীনেন ভট্টাচার্য যেদিন মারা গিয়েছিলেন, সম্ভবত সেটা সেদিনকে আমরা সকালবেলা বৈদ্যবাটি গেটে সকলে জমায়েত হয়েছিলাম, ওনার বডি আসবে। সেখানে হিরণময় ঘোষালের সঙ্গে আমার আলাপ হলো এবং আমার কাছে জিজ্ঞেস করলো তুমি কি গান করো? আমি বললাম না, আমি গান করতে পারি না, কিন্তু নাটক করতে পারি। এবং সেই সূত্র ধরে আমি প্রথম একটা নাটকে একটা করলাম, সেটা হচ্ছে ঘটনার বিবরণে প্রকাশ। সেটা করার মধ্য দিয়ে তারপরে আস্তে আস্তে বিভিন্ন নাটকের মধ্যে আমি যুক্ত হয়ে গেলাম। তার আগে হচ্ছে আমি ছাত্র সংগঠন ক্লাস 7 থেকে করছি। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, এই তো কবি লড়াই তো শুনলাম, আচ্ছা এছাড়া ওই ভাদু টুসু, আমি জানি না গাইনি, কিন্তু নাটক করেছি আমরা। আমাদের তপতি, আমি, রতন, আমরা একটা নাটক অনেক দিন করতাম, ঘরে ফেরা। এই নাটকটা আমরা প্রচুর শো করেছি, প্রচুর অনুষ্ঠান করেছি। এবং রতন করতো, আমি করতাম, তপতি করতো। তার আগে একটা নাটক হতো, আমি ভুলে যাচ্ছি, সুতোর খাঁচা। এই সুতোর খাঁচাতেও তপতি একটা বড় পাঠ করতো, রতন একটা বড় পাঠ করতো, আমিও অভিনয় করতো, মন্টু অভিনয় করতো, ভালো অভিনয় করতো। আমাদের গণনাট্যের টিম ছেলে তারা, এখনো রতন নাটক করে, তপতি তো করেই। তারপরে যখন গণনাট্যের এদের সাথে যুক্ত হলাম, তখন তারপরে পরস্পর যে নাটকগুলো আমরা যুক্ত হলাম সেটা হচ্ছে সুতোর খাঁচা, সাথে সাথে আরো অনেক নাটক, যে নাটকগুলো এখানে বিস্তারিত বলার দরকার নেই, এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা অনেকভাবে অনেক জায়গায় অনেকভাবে আমরা পরিচিত, অনেকভাবে অনেক জায়গায় আমরা ভীষণভাবে গিয়েছি এবং সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেছি, হয়ে গিয়ে লেখাপড়াটাও তার সাথে সাথে শেষ করে ফেলেছি। করে তারপরে বিবাহ সূত্রে আমি এই সৌমেন মুখার্জি বা ভুলোদা যাই বলুন না কেন আপনারা, তার সাথে আমি তাদের পরিবারের সাথে পরিবারের একজন হিসেবে আমি যুক্ত হয়েছি। খ্যাতির ভাগিদার আমি হতে চাই না, কারণ হচ্ছে মানে কন্টিনিউ করছি, এটাই যথেষ্ট। কিন্তু মানে এটা যে তুমি বললে আর কি, এটা তোমার ওই নাটক জীবনের মানে শুরুর দিকে ঘটনা করে বললে। হ্যাঁ, নাটক জীবনের গণনাট্যের জীবন সব থেকে বড় বিষয় যেটা ছিল, বিবাহ সূত্র বন্ধনের আগে সব থেকে বড় প্রশ্ন আমার কাছে যেটা ছিল, আমি দুটো জিনিস আমি করব। সেটা হচ্ছে তখন আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়নি, মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করব, আর হচ্ছে আমি সংগঠনের কাজ করব, কারণ এইটাকে বাদ দিয়ে আমি করা আমার পক্ষে সম্ভব হবে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার এই যে পরিবার, মানে মুখার্জি পরিবার, বরেন্দ্রকৃষ্ণ মুখার্জির যে পরিবার, বা যে দুলালদা যাকে বলছেন আপনারা,
প্রদ্যুৎ মুখার্জি। প্রদ্যুৎ মুখার্জি। এদের ভীষণ সহযোগিতা আমি পেয়েছি। শুনুন, সৌমেন মুখার্জির সহযোগিতা বা ভুলদার সহযোগিতা বড় কথা না, বড় কথা হচ্ছে এরা আমার পরিবারের একজন ছিলেন, তাদের সম্পূর্ণ সহযোগিতা, তার সাথে সাথে আমার 2 সন্তান, তাদের একান্ত সহযোগিতা ছাড়া আমার পক্ষে এই কাজটা করে ওঠা সম্ভব না। যার জন্য আমার 2টো সন্তান হয়েছে এবং আমার পরিবারে তারা যারা ছিলেন তারা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছেন। যার জন্য আমি একই সাথে আমার যে রাজনৈতিক যে কাজকর্মকে তাকে ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছি এবং নাটকের যে কাজ তাকেও আমি সমানভাবে করতে পেরেছি। আমার এই নাট্য জীবনের মানে মধ্যবখনে যখন তুমি সেই সময়কার কিছু উল্লেখযোগ্য ঘটনা যা তোমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকবে, সেই সব ব্যাপারে একটু আমাদের আলোকপাত করো। বছরে মানে গেল বছরেও দিল্লিতে আমরা নাটক করে এসেছি। এখন তো আমরা হিন্দি নাটক করি, হিন্দি করি অনেকগুলো। মাদুরাইতে গিয়ে হিন্দি নাটক করে এসেছি, এই এপ্রিল মাসে করে এসেছি। এই লাঠি নিয়েই করেছি, লাঠি নিয়েই করছি। তো না, একটা খুব বড় ঘটনা, সাধারণত মানুষের কি দৈব দুর্বিপাক বলো বা গন্ডগোলটাই বেশি মনে রাখে। রাঁচিতে আমরা করতে গেছি দাবানল। দাবানল একটা যাত্রা আমরা করতাম। তো দাবানল হচ্ছে মেদিনীপুরে চোয়ার বিদ্রোহ যে হয়েছিল, যেটাকে লেখক দাবি করছেন যে প্রথম স্বাধীনতার যুদ্ধ। তো চোয়ার বিদ্রোহ অবলম্বনে আমাদের নারায়ণ মণ্ডল চন্দননগরের অনির্বাণ চৌধুরী তিনি যাত্রা লিখেছিলেন দাবানল। তো রানী শিরোমণি ছিলেন সেই লড়াইয়ের মুখ্য ভূমিকা। সে হচ্ছে মেদিনীপুরের চোয়ার বিদ্রোহের নেত্রী ছিলেন রানী শিরোমণি। তো রানীর মানে নেতৃত্বে আন্দোলন হয়েছিল এবং রানীকে ইংরেজরা বন্দি করে নিয়ে গিয়ে কলকাতায় রেখেছিল। তো সেইটার অবলম্বনে একটা যাত্রা হয়েছিল, আমরা করতাম দাবানল। তো আমি যাত্রাতে একজন সাঁওতাল মানে সর্দারের পাঠ করতাম। যাত্রার শোটা ওরা রাত্রের দিকে দিল, তার আগে ওখানকার লোকাল টিভি ইন্টারভিউ নিয়ে গেল যে কি করছেন, অমুক করছেন তমুক করছেন, করলো। রাত্রিবেলা ওরা লাস্ট শো দিল। তখন যাত্রা যখন শেষ হলো তখন এক ভদ্রলোক, ওনার নামটা মনে পড়ছে না, মনে না থাকাই উচিত আর কি, এমন অভদ্র ভাষায় প্রচন্ড গালিগালাজ, এবং গালিগালাজগুলো আমি এখানে বলতে চাই না, এবং আমাকে মেরে ফেলবে ডাইরেক্টরকে। যদিও ডাইরেক্টর আমি ছিলাম না, তপন দাস অ্যাকচুয়াল ডাইরেক্টর ছিলেন, কিন্তু ওই সময় তপন দাস আমাদের সঙ্গে ছিলেন না বলে আমি একটু দেখিয়ে টেকিয়ে দিতাম, বলে যে ইনি ডাইরেক্টর। তখন আমাকে হুমকি দিচ্ছে যে লাশ ফেলে দেবে এখানে, এবং 54 জন ছিল বলে 54টা লাশ এখানে পড়ে থাকবে। আমরা নাকি ইতিহাস বিকৃতি করেছি। ওই যে রানী শিরোমণির নেতৃত্বে প্রথম চোয়ার বিদ্রোহের যে আন্দোলন, সেটা নাকি ওখানে হয়নি, সেখানে অন্য কোথাও তারা দাবি করছে। সেই তারা নিজেদের সেই দলের লোক বলে দাবি করে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করছে, এবং আমাকে তো মেরে দেবে এরকম অবস্থা। আমরা কোনো রকমের বাসে গিয়ে সকলে উঠলাম, বললাম বাস ছেড়ে দে, বাস ছেড়ে দে, খেতে টেতে হবে না। টাকাও দেয়নি, কিছু টাকা অ্যাডভান্স দিয়ে নিয়ে গিয়েছিল, বাকি টাকা দেয়নি। রাঁচি বেঙ্গলি ক্লাব, আমি নাম করেই বলছি, যদিও তাদের দোষ নয়, কারণ বলাগড়ের যে ভদ্রলোক কন্ট্যাক্ট করে নিয়ে গেছে, এগুলো একটা কারবার আর কি। নাটকের শেষে গালিগালাজ করবে আর তোমার পেমেন্ট করবে না, এটা চালু পদ্ধতি। এই যে আপনার নাটক জীবন এবং পলিটিক্যাল যে সমস্ত কর্মধারার সঙ্গে করে আপনার শ্বশুরমশাইয়ের কতটা কি অবদান ছিল, সেটা যদি একটু বলেন ভালো হয়। মানে শ্বশুরমশাইয়ের অবদান এইটাই বলতে পারি খালি যে একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল তার, না হলে আমি করতে পারতাম না। কারণ সংসারে যে দ্বন্দ্ব তৈরি হয় এই সমস্ত মানুষকে নিয়েই হয়, কিন্তু সেটা কোনোদিনও আমার হয়নি। আমার বাবা যখন মারা গেলেন আমি তাকে এসে জিজ্ঞাসা করেছিলাম যে মানুষের নানা রকম সংস্কার থাকে, যে আপনি কি আমার হাতে খাবেন এই 3 দিন, কারণ আমরা সকলেই জানি এটা একটা তো এর ব্যাপার থাকে। উনি বলেছিলেন একটাই কথা আমাকে, সেটা হচ্ছে যে আমি কোথায় খেতে যাব। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা একটা ফ্ল্যাট কিনবো বলে ভাবছিলাম, পাড়ার অনেকেই বলেছিল মাসিমশাই আপনি এখানেই থেকে যাবেন, আপনি যাবেন না, বলে তোমরা চুপ করো। আমাকে যে সব সময় দেখে তার জন্য আমি যে কোনো জায়গায় যেতে পারি, এটাও একটা বিরাট বড় পাওনা, বিরাট বড় পাওয়া আমার এটা। কিন্তু একটা ঘটনা, এটা স্বীকার করতে কোনো বাধা নেই, যে জীবনে জানি না এটা আমি ঠিক করেছি কিনা, সিরিয়াসলি দারুণ সিরিয়াসলি কোনো কাজ আমি করেছি বলে আমার আত্মবিশ্লেষণ করে মনে পড়ে না। এয়ারলাইন্সের অফিস এবং
ওখানকার যারা এমপ্লয়ি তাদের নিয়ে অনেক সুখ স্মৃতি আমাদের মধ্যে আছে। তার মধ্যে একটা অন্যতম দিক হচ্ছে আমরা একবার পোর্ট ব্লেয়ারে বেড়াতে গিয়েছিলাম, তখন কিছু মানে ওখানকার যারা স্টাফ তারা অফিসের কাজেই যাচ্ছিলেন। তার মধ্যে ঋষিদার কথা আমার খুব মনে পড়ে। ঋষিদা বললেন প্লেনে উঠেই যে একটা জায়গায় পর্দা দিয়ে দিই, আমরা একদিকে সকলে থাকি। আমরা যাই হোক ওখানে গেলাম, আমরা গিয়েছিলাম বেড়াতে। শুভাশিসও সঙ্গে ছিল, শুভ্রা ছিল, যাদের যাদের নামটা এখন মনে পড়ছে। আমরা ওখানে গিয়ে একদিনকে সন্ধ্যের পরে সকলে ওদের অফিসের কাজ শেষ হলো আর আমরাও ঘুরতে বেরিয়েছি, একসাথে গেছি। গিয়ে একটা জেটিতে, যেটা হচ্ছে মিউনিসিপাল গেস্ট হাউসের উল্টো দিকে একটা জেটি, তখন নতুন নির্মাণ, সেই জেটিতে বসে আমরা সকলে মিলে আড্ডা মারছি, যে যার কথা বলছেন, গল্প করছেন। তার মধ্যে ওনাদেরই এমপ্লয়ি সৌমেন মুখার্জি যে গানটা করেছিলেন সকলের অনুরোধে, আমায় নাহি সাজে, এ যে পড়তে গেলে লাগে, ছিঁড়তে গেলে বাজে, এ মনে হার আমায় নাহি সাজে। কেউ আমাকে এই বিদ্রুপই করুক, ঠাট্টাই করুক, করলে কিছু করার নেই। মানে সত্যি কথা কি বলবো, আমি সিরিয়াসলি কিছু করিনি, কিন্তু করে যাচ্ছি, এখনো করছি। এখনো হঠাৎ করে কোথাও দরকার হলে নাটক করতে চলে গেলাম, এখনো করছি। এটা না বললেই নয়। সেটা হচ্ছে কলকাতায় একবার একটা ফ্ল্যাট কেনার কথা হলো, তো কলকাতায় ফ্ল্যাট দেখলাম, পছন্দ হয়েছিল। এখন যেখানে নাকতলা মেট্রো স্টেশন ওইখানে ফ্ল্যাট, কিন্তু তপতি বলল যে 3 রুমের ফ্ল্যাট চাই, কারণ বাবা কোথায় থাকবে। তাই আমি বললাম বাবা কি আমাদের সঙ্গে যাবে? কিন্তু তপতি বলল বাবা ছাড়া আমরা যাব না, আমরা বাবার 3টে ঘর ছাড়া ফ্ল্যাট নেবো না। এবং তার জন্য কলকাতায় ফ্ল্যাট কেনা আমার হয়নি। এবং এখানেও যে ফ্ল্যাট আমরা কিনলাম সেটা 3 রুমেরই ফ্ল্যাট, যদিও আমরা থাকি না সেখানে। কিন্তু কথা হচ্ছে তপতির সঙ্গে আমার বাবার এটাই হচ্ছে মানে আন্ডারস্ট্যান্ডিং। আমার পরিবার, আমার বাপের বাড়ি আসলে, আমার মা বাবা তাদের একটা মানে সমর্থন অবশ্যই ছিল। কারণ আমার মনে আছে আমি যখন এসএফআই অল ইন্ডিয়া কনফারেন্সে গিয়েছিলাম বিজয়ওয়াদাতে, তখন আমার বাবা আমার ব্যাগটা বয়ে নিয়ে এসে তার সামান্য সামর্থ্য অনুসারে যেটুকু পয়সা তিনি দিতে পেরেছিলেন, যদিও এটা সম্পূর্ণ জেলার দায়িত্ব ছিল, দিয়েছিলেন। এবং তার সাথে আমার ব্যাগটা বয়ে নিয়ে এসে তিনি আমার শ্রীরামপুর আমাদের যে বৈদ্যবাটি স্টেশন, সেই স্টেশনে তিনি আমাকে পৌঁছে দিয়ে গিয়েছিলেন। মানে এটা আমার যে বাপের বাড়ির পরিবার থেকেও কিন্তু এই রাজনীতি করার ক্ষেত্রে আমি সম্পূর্ণ সমর্থন পেয়েছি। এবং আমার যে পড়াশোনা করা বা আমার নিজস্ব উদ্যোগে যে পড়াশোনা করা বা আমার যে কাজ করাকে তিনি একটা প্রচ্ছন্ন সমর্থন করতেন। না হলে আমার পক্ষে সেখান থেকে ক্লাস 7 থেকে শুরু করাটা সম্ভব হতো না। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার। হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ, নমিয়া তোমারই যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন নাহি ডরি কভুকারে, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা। হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি ওঠে খড়গ সম তোমার নির্দেশে। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। আচ্ছা বৌদিকে আমি একটা জিনিস জিজ্ঞেস করব, এই যে পলিটিক্যাল মানে তার কর্মসূচি, বেড়াতে যাওয়ার যে কর্মসূচি, এছাড়াও সাংসারিক এই সব কিছু সামলে ছেলেদের লেখাপড়াও একটা বিরাট ব্যাপার। তা এই ব্যাপারটাকে আপনি কিভাবে সামলেছেন সেটা যদি একটুখানি আমাদের একটু পয়েন্ট আউট করেন। আসলে এই সমস্ত বিষয়টাকে জীবনের একটা অঙ্গ হিসেবে আমি ধরে নিয়েছিলাম, যে আজকের দিনে রাজনীতি করাটা যেমন জরুরি, সংসার করাটা এই জন্যই জরুরি, কারণ সংসারের মধ্যে না থাকলে যেহেতু আমি বিবাহিত জীবনকে
গ্রহণ করেছি, সেই জন্য তার সাথে সাথে পরিবার এটা একটা আমার কাছে খুব বড় বিষয় ছিল। এবং সেখানে দাঁড়িয়ে সন্তানদের মানুষ করা এবং তাদের লেখাপড়ার বিষয়টাকেও সেইভাবেই ভেবেছি। এবং ক্লাস 7 পর্যন্ত সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে আমি আমার ছেলেদের নিজেই পড়িয়েছি। তাতে হয়তো সংসারের ক্ষেত্রে একটু বিশৃঙ্খলা, অর্থাৎ কি হয়তো একটু রাত হয়েছে খেতে, একটু বেলা হয়েছে খেতে, সেটা আমার শ্বশুর যিনি বৃদ্ধ মানুষ ছিলেন তিনি অকপটে সেটাকে স্বীকার করে নিয়েছেন এবং মেনে নিয়েছিলেন। ছেলেদের স্কুলে যাওয়ার বা সবকিছু করার ক্ষেত্রে ছোটবেলায় আমার ভাসুরের একটা বড় ভূমিকা, আমার ভাসুরের একটা বড় ভূমিকা ছিল যে তিনি তাদের স্কুলে পৌঁছে দিয়ে তারপরে তিনি তার অফিসে যেতেন। এটা একটা খুব বড় বিষয় ছিল। আর আমার ছেলেদের আমি চেষ্টা করেছিলাম, যেহেতু একটা বিশেষ রাজনৈতিক আদর্শে আমি বিশ্বাসী, সেই জন্য আমরা ছাত্র আন্দোলন করেছিলাম হচ্ছে যে সকল ভাষা সকলের জন্য শিক্ষা এই প্রশ্নে, এবং আমার ছেলেদের আমি একদম বাংলা মিডিয়াম স্কুলে পড়িয়েছি। এবং তার পরবর্তীকালে তারা নন্দলাল স্কুলে পড়েছে, প্রথমে সুশীলা বালিকা, তারপরে নন্দলাল স্কুলে তারা পড়েছে। এবং পরবর্তীকালে কেউ প্রেসিডেন্সি, কেউ যাদবপুর, এই জায়গায় তারা বেরিয়ে চলে যেতে পেরেছে। সেটা তাদের যোগ্যতা দিয়ে, তারা একটা সময়ের পরে তৈরি করে দিতে হবে বাবা মাকে, তারপরে তাদের যোগ্যতা। अरे आलोक एक बार आंख नहीं इसीलिए थोड़ा भिखारी आतीस। उस साइडिंग लाइन में क्या है देखना, हाँ वगन, हाँ उसका अंदर आलो, गेहूं मतलब गो मच। अब दोनों जा, जितना मन चाहे उतार ले और बाजार में बिक दे, बस दुनिया का असली हिम्मत तेरा मिट्टी में, भिखारी से राजा। দাদার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে যতদিন আমার শ্বশুর ছিলেন নির্দিষ্টভাবে তিনি একদম বাজারটা করে নিয়ে আসতেন। এটা আমরাও লক্ষ্য করি। হ্যাঁ, একদম নির্দিষ্ট বাজারটা করে নিয়ে আসতেন। কিন্তু একটা সময়ের পরে ওনার পক্ষে আর এই যে বয়ে নিয়ে আসাটা তার পক্ষে সম্ভব ছিল না, বয়সজনিত কারণে। সেটা বয়সজনিত কারণে বা নানান কারণে হয়তো তিনি পারতেন না। তখন আমরা বাড়ি থেকেই বাজারটা দেওয়াই দরকার, যে বাড়ি থেকে বাজার টাজার করে নিতাম আর কি। তবে প্রয়োজন ভিত্তিতে যেভাবে মানে সংসারের সমস্ত রকম সহযোগিতা, এটার অবদানকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না বা ছোট করতে পারি না। দুলালদা কোথায় কাজ করতেন? দুলালদা কাজ হাওড়া জেনারেল হসপিটালে, হাওড়া জেনারেল হসপিটালে কাজ, এবং সে কখনো ছুটি নিতেন না। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে মানুষ যখন যেভাবে তার কাছে সেই হসপিটাল সংক্রান্ত কোনো সমস্যার কথা বলেছেন, তিনি তাদের একদম সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটাকে মানে অবাধে তাকে গ্রহণ করেছেন এবং তাকে তিনি সেভাবেই সমাধান করার বিষয়টাকে কাজটা তিনি করেছেন। उसका ऊपर वाले 6 बस्ता, उसका ऊपर वाले 8 बस्ता, उसका ऊपर वाले 10 बस्ता, उसका ऊपर वाले 6 बस्ता, उसका ऊपर वाले 5 बस्ता, उसका ऊपर वाले, उसके 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 ऊपर वाले। अरे साला न जाने कितना ऊपर वाले है। একটা নাটক সুতোর খাঁচা, পূর্ণ চক্রবর্তীর লেখা। সে নাটকে একটা গ্রামের হতদরিদ্র পরিবার, সেই পরিবারের বউ আমি রাধা, স্বামীর নির্যাতন সমস্ত কিছু নিয়েই সংসারটা কোনো রকম ভাবে চলতো। একটি সন্তান ছিল আমাদের। আবার পরিবারের একজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল যে আমাকে বৌঠান বলতো। সে তার যা কিছু কথা, যা কিছু সংরক্ষণের জায়গা ছিলাম আমি। সে হঠাৎ একদিন আমার কাছে এলো। তার একটা ছিল যে চুরি করা, মানে এটা তার মধ্যে একটা প্রবৃত্তি ছিল। সে একদিন এসে, এবং তার একজন বান্ধবীও ছিল যাকে সে খুব ভালোবাসতো, কিন্তু তাকে সবসময় সে ভরসা করতে পারতো না। একদিন একটা সে হার চুরি করে নিয়ে এলো। হার চুরি করে নিয়ে এসে আমাকে বললো, বৌঠান তোমার সঙ্গে একটা কথা আছে। বললাম, কি কথা গো? বললো, শোনো না, এটা রাখো। বললাম, কি দিচ্ছ এটা? বলছে, এটা তুমি রাখো। বললাম, আমাকে? তারে দেও না কেন? সে বললে, যদি বেঁচে খেয়ে ফেলে।
আমার প্রতিবেদনটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।